সেই দিন আমার স্বামী মারা যাওয়ার ঠিক 10 মিনিট আগে এত ঘুম এসেছিল যে আমি একটা সেকেন্ড বসতে পারছিলাম না। মেয়েটা তার বাবার পায়ের কাছে বসে ঘুমাচ্ছে আর আমি তার কানের কাছে গিয়ে বললাম, আমি আপনার মাথার পাশেই আছি। তখন তিনি হাতে ইশারা দিয়ে বললেন, ঠিক আছে। তখন মাথার পাশেই একটু শুয়েছিলাম আর ঠিক 10টা মিনিট পরেই আমার স্বামী পৃথিবীর সকল মায়া ছেড়ে দিয়ে চোখ বন্ধ করলেন। এমন সময় তার দ্বিতীয় স্ত্রী এসে আমায় গালাগালি করতেছে, কেন বসে বসে ঘুমাচ্ছি। তার কথায় জবাব না দিয়ে আমার স্বামীর দিকে তাকিয়েই দেখলাম নিঃশ্বাস বন্ধ। হয়তো আমার সামনে তার মারা যাওয়াটা সহ্যহীন হয়ে যেত, তাই আল্লাহ তাআলা তার ঠিক 10 মিনিট আগে এত ঘুম দিয়েছিল। অথচ তার আগে 3টা দিন 3টা রাত আমি একটা মুহূর্তের জন্যও ঘুমাইনি। আমি অনেক বড় করে চিৎকার দিলাম আর পরিবারের সবাই আসলো, এসে দেখলো সোহানের মাথার পাশে আমি আর আমার মেয়ে কান্না করতেছি। তার দ্বিতীয় স্ত্রী এতটাই অমানুষ ছিল যে সোহানার বাবা যেদিন মারা গিয়েছিল সেই দিনও আমায় ছাড় দেয়নি। বোনেরা আসছে তখন উনি চিৎকার করে বলতেছে, কামলাটায় মাথার পাশে বসে বসে ঘুমাইছে, কোনো খেয়াল রাখে নাই, সবাইকে বলতেছে। অথচ তার সব খাট্টাখাটনি কিন্তু আমিই করেছিলাম। যাই হোক, বড় বোন নিষেধ করার পর আর এ নিয়ে কিছু বলে নাই। রীতিমতো আমার স্বামীর দাফন কাফনও হয়ে গেল। আমার কান্নায় গাছের পাতাগুলো পর্যন্ত ঝরেছিল, কিন্তু সে বলছিল আমি নাকি কাহিনী করি। তবুও কিছু বলি নাই। কিন্তু মরার ঠিক 3 দিন পরেই আমার শাশুড়ি আর সতীর নামের অমানুষটা এসে বলতেছে, আমার ছেলেই যখন চলে গেছে তাহলে আর তোমার এখানে থাকার দরকার নাই, চলে যেও আজ। কিন্তু তখন এইটুকু মেয়ের কথা শুনে আমার সেদিন খুব কষ্ট লেগেছিল। ওর দাদুর পায়ে ধরে বলতেছে, দাদু আর একদিন পরেই তো 4 দিন হয়ে যাবে, তখন আমার আব্বুর রুহু তোমাদের বাড়ি থেকে চলে যাবে আর আমরাও চলে যাব। তখন এটা বলেই কান্না করে দেয়। এতই অমানুষ ছিল এই বাচ্চাটার। এরকম একটা কথা শোনার পরেও বলতেছে আমার বড় মেয়ে কয়টা টাকা দিবে সেটা দিয়ে মিলাদের কাজ সম্পূর্ণ করব। মিলাদ হয়ে যাওয়া মাত্রই তোমরা চলে যাবা খাওয়া দাওয়ার আগেই। আমি বললাম, ঠিক আছে মা, তাই হবে। মনে মনে ভাবলাম, এতটা বছরই কষ্ট করে আসলাম, তাহলে আর একটা দিনের জন্য পারবো না কেন? সেই দিন আর আমাকে আর আমার মেয়েকে খাবারের জন্য ডাকলো না। মধ্যরাতে সোহানাকে একটু পানি এনে দিয়েছিলাম। তখন সোহানা বলে, মা আমার কি নানু ভাইয়া নাই? আমরা কাল নানু ভাইয়ের বাড়িতেই গিয়ে খাবো। মা তুমি কান্না করো না, আমার একটু ক্ষুধা পায়নি। আর এইদিকে নিজের জামা দিয়ে আমার চোখের পানি মুছে দিচ্ছে। অর্ধেক রাত পর্যন্ত মা আর মেয়ে অনেক কান্নার পর মেয়ে ঘুমিয়ে গেল। তখন আমিও ঘুমিয়ে গেলাম। সকাল ভোরে ঘুম থেকে উঠে নিজ হাতে সবজি কাটাকাটি করে সব কাজ করার পরে এবার মিলাদ শেষে বাড়ির ছোট বউ সোহানাকে ডাক দিল। তখন সোহানা ভেবেছিল ছোট মা খেতে ডেকেছিল, কিন্তু ওর ধারণা ভুল ছিল। আমি তো তাকে হাড়ে হাড়ে চিনতাম, কিন্তু সোহানা হয়তো এখনো চিনতে পারেনি। হাসি মুখে দৌড়ে গিয়ে বলে, কি ছোট মা, আমায় ডাকছো? এই তো আমি। তখন সে বলল, তোরা ব্যাগ গুছিয়ে নে, মা বলছে চলে যেতে। তাদের কথা মতো আমি আর আমার মেয়ে ব্যাগ গুছিয়ে চলে আসলাম চিরবিদায় নিয়ে। সেখান থেকে আসলাম বাবার বাড়িতে। এসে দেখলাম ঘর তালা। তখন পাশের বাড়িতে গেলাম, আবুল কাকাকে জিজ্ঞেস করলাম, কি খবর কাকা, আব্বা যে বাড়িতে নাই আর বোন কোথায়, ঘর তালা কেন? আবুল কাকার চোখের পানি দেখে বুঝতে পেরেছিলাম। কাকা জানালো যে, মা তোর বাবা তো আরো 8 মাস আগে গাছ কাটতে গিয়ে স্ট্রোক করে মারা যায়। বাড়িতে আনার সুযোগটুকুও পাইনি আমরা। সাথে সাথে মাটিতে বসে পড়লাম খবরটা শুনে। আর বোনের নাকি অনেক বড় ঘরে বিয়ে হয়েছে, সম্পর্ক করে বেশ সুখেই আছে। একটু খুশি হইলাম যে আমার মতো এত অশান্তি করতে হবে না। বোনের নাম্বার জোগাড় করে ফোন দিলাম যে, বোন আমি শারমিন। একটা বিষয় অবাক লাগলো যে বোন প্রথমে চিনতে পারে নাই, পরে চিনল। 1000 টাকা চাইলাম যে, বোন আমি আর আমার মেয়েটা আপাতত কিছু বাজার করে খাওয়ার জন্য 1000 টাকা দে। বোন বললো যে আচ্ছা দিবনে। খারাপ লাগলো একটা বিষয় যে বোনের জন্য ছোটকালে এত করলাম, নিজে না খেয়ে ওরে খাওয়ালাম, নিজে না পড়ে ওরে পড়ালাম। মা ছিল না ঠিক, কিন্তু ওরে কখনো এই অভাবটা বুঝতে দেয়নি। আর সেই বোন এখন আমায় একটা বার আপু বলল না, শুধুই আপনি আপনি বলে কথা শেষ করলো। তো যাই হোক, 3-4 দিন কেটে গেল, বোনের কোনো খবর নাই। এই 3টা দিন মেয়েকে নিয়ে খুবই কষ্টে কাটাচ্ছিলাম। শেষ কোনো উপায় না পেয়ে 3 দিন পরে আবারও কল দিলাম যে, বোন তোর বাসার ঠিকানাটা দে, আমি আর আমার মেয়ে এসে তোর সাথে দেখা করে যাই। কিন্তু বোন যে রিপ্লাইটা দিল, এরকম একটা কথা বলবে জানা ছিল না। সে বলল যে, দেখ আপা, আমার শ্বশুর শাশুড়ির স্বামী ইভেন পুরো পরিবারটা খুবই ফার্স্ট স্ট্যান্ডার্ডের। তুই যদি এখানে আসিস তাইলে সবাই কি ভাববে? এরকম কথাটা শুনেই আবারও কান্না করে দিলাম যে, ঠিক আছে বোন, লাগবে না, তারপরেও সুখে থাক। মেয়েটার মুখের দিকে তাকিয়ে আমি আর কোনো উপায় না পেয়ে পাশের বাড়িতে কয়টা কাপড় কেচে আর সেই বাড়িতে সব কাজ করে দিয়ে 180 টাকা এনে কোনো এরকম খাবারের জোগাড় করেছিলাম। সেই রাতে মেয়ে আমার মুখের দিকে তাকিয়ে বলে, মা আমরা এত গরিব কেন? কোনো জবাবই দিতে পারলাম না, চুপ করে রইলাম। মেয়েটা যখন জিজ্ঞেস করলো, মা আমরা এত গরিব কেন, তখন শুধুই চোখের পানি গড়িয়ে পড়লো। পাশের বাড়িতে কয়টা কাজ করে মেয়ের জন্য কোনো রকম খাবার এনেছিলাম। আমার কপালে যে এত কষ্ট ছিল সেটা আগে জানা ছিল না। সোহানাকে বলে গিয়েছিলাম, মা আমি তোমার জন্য খাবার আনতে বাজারে যাচ্ছি, তুমি ঘর ছেড়ে কোথাও যাবে না। এটা বলে গ্রামের আর 5টা মহিলার সাথে ইট ভাঙতে গিয়েছিলাম। অথচ শহরে আমার বোনের ভাত মানুষ খাচ্ছে, তবুও বোনের কাছে ঠাঁই পাইনি।
এভাবে প্রায় 10-15 দিনের মতো কাজ করার পর ভাবলাম কিছু নতুন কাপড় যদি কিনতে পারতাম তাহলে বোনের কাছে যেতে পারতাম। হ্যাঁ, সাধ্যমতো সোহানাকে একটা জামা আর আমি একটা কাপড় কিনলাম, কিনে বোনের ঠিকানার উদ্দেশ্যে রওনা করলাম। খুবই বিপদে পড়ে বোনের কাছে গিয়েছিলাম। বোনের মান সম্মানের কথা চিন্তা করে 5 কেজি চাল কম কিনে, কয়টা ডাল কম কিনে আমরা মা মেয়ে নতুন একটা কাপড় কিনেছিলাম। তো যাই হোক, বোনের বাসায় গেলাম, গিয়ে দরজায় নক করা মাত্রই তার শাশুড়ি আসলো। আমি বললাম, আন্টি আমি সীমার বড় বোন আর এটা আমার মেয়ে। তখন তিনি সীমাকে ডাক দিলেন আর দিয়ে বললেন, দেখো তো কারা এসছে। তখন আমার নিজের বোন খুশি হবে তো দূরের কথা, ও বলল, কি ব্যাপার? আমি বলেছি তো 1000 টাকা দিব, তাই বলে তুই বাসায় চলে আসবি? তখন সোহানা বলে, খালামণি আমরা টাকার জন্য আসি নাই, আমরা তোমায় দেখতে এসেছি। তখন সে দরজায় বলল, ঠিক আছে আসছো, ভালোই করছো, আমার বাসায় কিছু কাজ জমে আছে, একটু করে দিলে ভালো হতো, আমি অতিরিক্ত কিছু টাকাও দিব। তখন চোখ মুছতে মুছতে বললাম, বোন তোর কাজ আমি এমনিই করে দিতে পারি, অতিরিক্ত টাকা লাগবে না। তবে মনে মনে ভাবলাম, বোন আজকে আমায় এত বছর পরে দেখেও জিজ্ঞেস করো না এতটা দিন কিভাবে কাটিয়েছি, কি খেয়েছি, সরাসরি বলে দিল কাজ করার জন্য। যাক, দিন গুনে আজ হয়তো এরকম একটা পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি। বাসায় ঢুকে দেখলাম আমার বোনের মাশাআল্লাহ কিছুর অভাব নেই, চাইলেও আমার মতো এরকম 10টা বোন পালতে পারে, আর সেই জায়গায় 1000 টাকা দিতে চাচ্ছিল না। তার বাসায় জমে থাকা কাজগুলি করতে করতে প্রায় বিকেল 5টা বেজে গিয়েছিল। তখন আমার বোন আমার হাতে 700 টাকা দিয়ে বলে, এটা নিয়ে যা, আবার পরে কখনো সমস্যা পড়লে দেখা করিস। আমার মেয়েটা নিজ মুখে বলতেছে, আজ খালামুনির বাসায় থাকবো মা। এটা শুনে ও বলল, সোহানা তোমার আম্মুর বাড়িতে অনেক কাজ আছে, আজ যেতে হবে। বোনের এই সমস্ত ব্যবহার দেখে চলে আসলাম সেখান থেকে। সারা রাস্তায় অনেক চোখের পানি ফেললাম। 2 দিনের বাসায় কাজ করে, 10 দিন ইটের কাজ করে, 1 সপ্তাহ মাটির কাজ করে অনেক কষ্টের পর একটা সেলাই মেশিন কিনলাম, আর সেটা দিয়েই কোনো রকমে জীবনযাপন করতে লাগলাম। ভর্তি করলাম সোহানাকে স্কুলে। এভাবেই চলে গেল আমাদের জীবনের 13টি বছর। তার মধ্যে আমার বোন কখনো ফোন করে আমাদের খবর নেয়নি যে আমরা কিভাবে আছি। আল্লাহ কখনোই একটা মানুষকে সারা জীবন কষ্টের সাগরে রাখে না। জীবনে সুখ জিনিসটার দেখা পেলাম আমার মেয়ে সোহানার বিয়ের পর। গরিব ঘরের এতিম মেয়ে হওয়া সত্ত্বেও আমার মেয়ে সোহানার বিয়ে হলো এক উকিলের ঘরে। যদি আমি বড় ঘরে বিয়ে দিতে চাচ্ছিলাম না, কিন্তু সেই পরিবারের প্রত্যেকটা লোকের মতামত পেয়ে, ভালো ব্যবহার দেখেই আমি বিয়ের কাজটা সম্পন্ন করলাম। আল্লাহর অশেষ রহমতে এখন আমার থেকে সুখী মানুষ হয়তো একটাও নেই। মেয়ে এবং মেয়ের জামাইয়ের সাথে একই পরিবারে জীবন কাটতে লাগলো।